আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 ত্রিকোণমিতির লেকচার নম্বর 3 শুরু করতে যাচ্ছি এবং গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব এবং সেই টপিকগুলোতে প্রবেশ করার আগে আমরা সব সময়ের মতো কিছু বেসিক সম্পর্কে আমরা ধারণা নিয়ে তারপর আমাদের কাঙ্ক্ষিত টপিকে আজকে আমরা ঢোকার চেষ্টা করব এবং যেই টপিকগুলো বা যে বেসিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো অলরেডি হয়তো অনেকেই জানো বা যারা জানো না তাদের জন্য আজকে আমি একটু ওভারভিউ করে দিচ্ছি। যেমন প্রথম যে বেসিক বা প্রথম যেই কনসেপ্টটা আমাদের একটু ডেভেলপ করা উচিত আমাদের মেইন টপিকে যাওয়ার আগে, সেটা হলো আমি এখানে দুইটা ত্রিভুজ নিয়েছি এবং আমি বলতেছি এই দুইটা ত্রিভুজ আসলে সদৃশকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ বলতে বোঝাচ্ছে এই দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান। যেমন আমি তোমাদের যদি বলি, এখানে আমি তোমাদের চিহ্নিত করে দিই, যেমন দুটা কালি দিয়ে দিই। যেমন তোমাদের আমি বলি যে এই সাদা ত্রিভুজটার যে এই কোণ, সাদা ত্রিভুজের যে এক মিনিট, সাদা ত্রিভুজের যে এ কোণ এবং এই হলুদ ত্রিভুজের এম কোণ পরস্পর সমান। সাদা ত্রিভুজের এ কোণ এবং হলুদ ত্রিভুজের এম কোণ পরস্পর সমান। একইভাবে এই সাদা ত্রিভুজের সি কোণ এবং আমাদের এই হলুদ ত্রিভুজের কিউ কোণ সমান এবং একইভাবে এই সাদা ত্রিভুজের বি কোণ এবং এই হলুদ ত্রিভুজের এন কোণ পরস্পর সমান। তার মানে আমাদের কথার অর্থ হলো যে আমি প্রথম যে এই কোণটা কোণ এ, এই কোণ এ হলো আমাদের কোণ এম এর সমান। অথবা তুমি এটাকে এইভাবে বলতে পারো, এ কথার মানে কি? এ কথার মানে, বা আমি এটাকে কেটে তুমি এটাকে এইভাবে বলতে পারো, বা কোণ একে কি বলা যায়? কোণ সি এ বি না? কোণ সি এ বি এটাও কিন্তু বলা যায়, একই কথা। কোণ সি এ বি বলতে কোণ এ কোণ কি বোঝাচ্ছে, মাঝেরটাকে আমরা কোণ ইন্ডিকেট করি। এইটা এবং এই হলুদ ত্রিভুজের কোণ কিউ এম এন এটা কিন্তু পরস্পর সমান। এই কথার মানে যেটা, উপর লাইনটার মানে কিন্তু একই, কোণ এ এবং কোণ এম পরস্পর সমান। এবং একইভাবে কোণ সি আর কোণ কিউ সমান, আর কোণ বি আর কোণ এন সমান। যদি এই শর্তগুলা মানে ত্রিভুজের দুইটা ত্রিভুজের তিনটা কোণই পরস্পর সমান, ঠিক আছে, করসপন্ডিং যে কোণগুলা, এই কোণ এম এ কোণের সমান, সি কোণ কিউ কোণের সমান, বি কোণ এম কোণের সমান, তাহলে এরা পরস্পর কি হবে? সদৃশকোণী ত্রিভুজ হবে। সদৃশকোণী মানে কি? সবার কোণ সদৃশ। সদৃশকোণী ত্রিভুজের শর্ত, সদৃশকোণী ত্রিভুজের একটা শর্ত এটা। এছাড়া অনেক শর্ত হতে পারে, ওরা আমি এখানে বলতেছি না, যেহেতু এটা এই অধ্যায়কার পড়া না, জাস্ট একটু ওভারভিউ করতেছি। যে তাহলে আমরা বলতে পারি সাদা ত্রিভুজটা এবং এই হলুদ ত্রিভুজটা কিন্তু পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। এবং এই সদৃশকোণী ত্রিভুজ হওয়ার পরে, বা যদি হয় দুইটা ত্রিভুজ, তাহলে এটা একটা বিশেষ শর্ত, একটা বিশেষ ক্রাইটেরিয়া, একটা বিশেষ ফেনোমেনা, ঘটনা তারা দেখায়। সেটা কি? ওইটা কিন্তু আমি নিচের উপর লাইনটা লিখেছি। এটা আমি বলতেছি যে সদৃশকোণী ত্রিভুজ, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সর্বদা সমান হয়। অনুরূপ বাহুগুলোর অনুপাত সর্বদা সমান হয়। একটু বোঝার চেষ্টা করি ভাইয়া, হ্যাঁ, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সর্বদা সমান বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। যেমন দেখো, এই যে এ কোণ আর এম কোণ যেহেতু পরস্পর সমান, এ কোণ আর এম কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে এ কোণের যে বিপরীত বাহু, এ কোণের যে বিপরীত বাহু সেটা কোনটা? বিসি কোণ, বিসি বাহু, সিবি বা বিসি যাই বলো না কেন। তেমনি এ কোণ আর এম কোণ সমান ছিল, তাহলে এম কোণের বিপরীত বাহু কোনটা? কিউ এন, ঠিক না? তাহলে এই যে বিসি আর কিউ এন এর যে অনুপাত সেটা, তাহলে সদৃশকোণী দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সর্বদা সমান, ঠিক আছে? মানে কোণগুলার যে অনুরূপ বাহুগুলো আছে, যেমন দেখো এই যে সমান সমান কোণগুলার যে অনুরূপ বাহুগুলো আছে, যেমন দেখো এই সমান সমান কোণ বলতে আমি কি বুঝাচ্ছি? যখন তোমার কোণ এ আর কোণ এম সমান, তাহলে এই দুইটা কোণ যেহেতু সমান, তাহলে এদের যে বিপরীত বাহুগুলো আছে, যেমন কি বিসি আর তোমার হলো এখানকার কিউ এন, এইটার অনুপাত আমি আগে লিখে তারপর বুঝাচ্ছি। সেম ভাবে আবার দেখো আরটা কি? কোণ সি আর কোণ কিউ সমান না? তাহলে কোণ সি আর কোণ কিউ পরস্পর সমান। তাহলে আমাকে বলো যে সি কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, মানে এবি। তেমনি এই কিউ কোণের বিপরীত বাহু কোনটা? এম এন। তাহলে এইটা, তাহলে আমরা বলতে পারি এই যে এ বি আর এই ত্রিভুজের হলো এম এন, এইটার অনুপাত, সরি এটা এম এন হবে, এম এন। আর লাস্ট আছে সেটা হলো যে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ এন এর সমান। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে
কোন এন এর বিপরীত বাহু এম কিউ, আর কোন বি এর যে বিপরীত বাহু সেটা কিন্তু আমাদের এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি ডিভাইডেড বাই কিন্তু আমাদের এম, এসি ডিভাইড বাই কিউ এম, তাই না, বা এম কিউ। এই যে তিনটা অনুপাত আমি বের করলাম, এই তিনটা অনুপাত পরস্পর সমান হবে। এই তিনটা অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। তিনটা অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। এটাই হলো সদৃশকোণী ত্রিভুজের, যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের ওই কোণগুলার অনুরূপ বাহুগুলার অনুপাত সর্বদা সমান হয়। তার মানে এই দেখো, এই কোণ আর এম কোণ সমান, তাহলে এদের যে বিপরীত বাহুদের অনুপাত, একইভাবে এই সি কোণ আর কিউ কোণ সমান, তাহলে এদের যে বিপরীত বাহুর অনুপাত, এবং এই বি কোণ আর এন কোণ সমান, তাহলে এদের যে বিপরীত বাহুর অনুপাত সর্বদা সমান হবে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া? দেখো একটু তাকালেই বুঝবা। তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি, এম কোণের বিপরীত বাহু কিউ। এটা কেন বলতেছে অনুরূপ বাহু? অনুরূপ বাহু বলতে বোঝাচ্ছে যে সমান সমান কোণের বিপরীত বাহু। অনুরূপ বাহু বলতে কি বোঝাচ্ছে? যে সমান সমান কোণের যে বিপরীত বাহুগুলা ওটা আমাদের পরস্পর সমান হবে। ঠিক আছে, এভাবে চিন্তা করতে পারো তোমরা। তো এখানে তো বোঝা যাচ্ছে যে এই বরাবর যে বাহুটা আছে, এই বরাবর বাহু, এই বরাবর যে বাহুটা আছে, এই বরাবর যে বাহুটা আছে, এই বাহুটা, এইটা যেটা আছে, এইটা যেটা আছে, এইটা, এগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, তো অনেক সময় হয়তো বোঝা যাবে না, তো সেক্ষেত্রে আমরা একদম পুরো আসল যে কনসেপ্ট এটা আমাদের মাথায় রাখতে হবে, যে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়ের অনুপাত সর্বদা কি হবে? সমান হবে। আমরা কি বুঝতে পারছি ভাইয়া? যে দুইটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ যেহেতু এতে ক্ষেত্রফল কিন্তু সেম না, বাট এরা সদৃশকোণী। আর এই কোণটা সমান, আবার এই কোণটা সমান, এই কোণটা সমান, তাহলে পরস্পর সদৃশকোণী ত্রিভুজ হলো, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তার মানে এইটার অনুরূপ বাহু কোনটা? এইটা। কারণ কি? এরা দুজনেই, এই বাহুটা এই কোণের বিপরীত, এই বাহুটা এই কোণের বিপরীত, এবং এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এই জন্যই বলতেছে অনুরূপ বাহু, যে এই কোণ যেহেতু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই দুটার অনুপাত হবে আমাদের বাকি সেম ভাবে এই সি বি তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এদের যে বাহুগুলোর অনুপাত আসবে সেইগুলোর অনুপাতের সমান হবে। এটা আমাদের একটু কাজে লাগবে একটা উপপাদ্য প্রমাণ করতে। এই বেসিকটা আমরা মনে রাখবো। আরেকটা বেসিক হলো, এটা তোমাদের নতুন হতে পারে বা তোমরা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতে পড়তে পারো, যে প্রপার্টিস অফ রেশিও। অনুপাতের কিছু গুরুত্বপূর্ণ ধর্ম, কিছু প্রপার্টিস আছে। কি প্রপার্টিস? যদি এরকম হয়, খেয়াল করো, আমি এখানে উদাহরণ লিখছি, যদি a ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ডি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এফ। এখানে এ বি সি ই ডি এফ সবই একটা সংখ্যা, ঠিক আছে, এক একটা সংখ্যা। এ আর বি কে ভাগ করলে তুমি যা পাবা, সি আর ডি কে ভাগ করলে তুমি যা পাবা, ই আর এবং এফ কে ভাগ করলে তুমি যা পাবা, এই সবার ভাগফলটা একই আসবে। এবং সেটা কি ধরছিলাম এখানে? কে। এটা একটা সংখ্যা, আমি জানি না কত, এখানে তো আমি কোনো সংখ্যায় কে আমি তোমাকে বলে দিইনি, তার মানে সবাই ধ্রুবক। তাহলে এই কেটা আসবে, এই সবার অনুপাত পরস্পর কি হবে? যদি সমান হয়, মানে তোমার এটা শর্ত, যদি দুইটা সংখ্যার অনুপাত অপর দুইটা সংখ্যার অনুপাত সর্বদা সমান হয়, এটা কে। দেখো, এ বাই বি ইজিক্যাল টু ওকে, সি বাই ডি ইজিক্যাল টু ওকে, ই বাই এফ ইজিক্যাল টু ওকে। তো মানে বলতে পারি যে এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি, একই তো কথা। যদি এই শর্তটা মানে, তাহলে আমাদের এই তিনটা শর্তও মানবে, মানে এই করসপন্ডিং অনুপাতটা। কি কি শর্ত? তুমি যদি দেখো, এগুলা প্রমাণ করা যায়, সহজেই প্রমাণ করা যায়, আমি দেখাবো তোমাকে একটা। দেখো, তাহলে যদি কোনো একটা সংখ্যার প্যাটার্ন এই নিয়মটা মানে যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ ইজ ইকুয়াল টু কে, তাহলে তারা এই তিনটা শর্ত মানবে। কি কি শর্ত? যে দেখো, আমি এখানে কি করছি, যে কোনো দুইটা অনুপাতের আমাদের লবের যোগফল ডিভাইড বাই হরের যোগফল যদি করা হয়, যেমন দেখো এ প্লাস সি করছি, আবার বি প্লাস ডি করছি, এইটাও দেখবা ওই কে এর সমান আসবে। ঠিক আছে, আবার আরেকটা কি বললাম, তুমি যদি যে কোনো একটা অনুপাতকে হোল স্কোয়ার করো, মানে ডাবল ভাবে নাও, সি বাই ডি ইন্টু সি বাই ডি, তার মানে কি সি বাই ডি হোল স্কোয়ার, তাহলে সেইটা হবে এই দুইটা অনুপাতের, মানে অপর দুইটা অনুপাতের গুণফলের সমান। তাহলে একটা অনুপাতকে তুমি যদি হোল স্কোয়ার আকারে নাও, তাহলে তুমি অপর দুইটা অনুপাতকে তুমি গুণ আকারে লিখতে পারবা। এটা সহজে বোঝা যায়, কারণ সবাই তো পরস্পর সমান, তো এটাকে তুমি দুইবার নিছো মানে কি এটা একবার নিছো, কারণ এটা সবার অনুপাত তো সেম। আমাদের আজকে যেটা কাজে লাগবে সেটা হলো 3 নাম্বারটা। আমি এখানে সব লিখে দিছি, আরো লেখা যাবে এগুলো। হ্যাঁ, আমি জাস্ট 3টা দেখাইছি ইম্পর্টেন্ট। তোমরা তো 3 নাম্বারটা মনোযোগ দাও। এটা কি বলতেছে? এখানে বলতেছে যে কোনো তিনটার যোগফল, যেমন দেখো আমি 3টা লিখছি এখানে, তাহলে এ প্লাস সি প্লাস ই, তিনটার লবের যোগফল ডিভাইড বাই তিনটার করসপন্ডিং হরের যোগফল বি প্লাস ডি প্লাস এফ ইজ ইকুয়াল টু হবে যে কোনো একটার ওটারে 3বার লিখবা। যেমন আমি এখানে ই বাই এফ নিছি, তোমার ই কে 3বার লিখছি, কারণ এখানে আমি 3বার সংখ্যা নিয়েছিলাম, এবং এফ কে, তার নিচে কে আছে? এফ আছে না, এফ কে আমি 3বার নিছি। তাহলে এই তিনটার অনুপাত আমাদের কে এর মান হবে। ঠিক আছে, না বুঝলে আমরা একটু
চল এক্সাম্পলের মধ্যে যাই। হ্যাঁ, একটু এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে একশো তোমাকে আমি একটা এক্সাম্পল চিন্তা করি। এই এক্সাম্পলটা হলো, তোমাকে আমি যদি বলি, 1 মিনিট আমি এটা দাগ দিয়ে নিই। আমি পাশে এক্সাম্পলটা তোমাদের আলোচনা করি, ঠিক আছে? তো এক্সাম্পলটাকে আমি তোমার ধরো বললাম যে 4/8 ইজ ইকুয়াল টু 8/, আচ্ছা 4/8 থেকে না শুরু করে আর 2 থেকে শুরু করি। যেমন তোমাকে আমি 2/4 থেকে শুরু করি, তাহলে আমাদের এটা পারফেক্ট হবে। তাহলে দেখো আমি তোমাকে বলি যে 2/4 ইজ ইকুয়াল টু 4/8 ইজ ইকুয়াল টু 8/16। এই তিনটা অনুপাতে আমি নিলাম। এখন আমাকে বলো তো ভাইয়া, এই তিনটা অনুপাতের মানই কিন্তু হাফ হবে না? যদি কাটাকাটি করো, 2 দুগুণে 4, তাই তো? 2 দুগুণে 4, তুমি যদি এটাকে কাটো, 2 দুগুণে 4 তোমার 1/2, 4 দুগুণে 8 মানে 1/2, 8 দুগুণে 16 মানে 1/2। তার মানে এটাকে কি, এটা কিন্তু সেই কে কে রিপ্রেজেন্ট করতেছে। এটা কিন্তু কি, এটা কিন্তু সেই কে কে রিপ্রেজেন্ট করতেছে। এখানকার যে কে, এখানকার যে কে, এই কেটাকে কিন্তু আমাদের এই হাফটা রিপ্রেজেন্ট করতেছে মানে এখানে। আর এটা হলো তোমার যে a/b, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সেই, এটা a কে রিপ্রেজেন্ট করতেছে, এটা b কে রিপ্রেজেন্ট করতেছে, এটা তোমার c কে রিপ্রেজেন্ট করতেছে, এটা তোমার d কে রিপ্রেজেন্ট করতেছে, এটা তোমার e কে রিপ্রেজেন্ট করতেছে, এটা তোমার f কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আমি একদম সেম টাইপের একটা অনুপাত নিয়েছি, তুমি চাইলে অন্য একটা নিতে পারো। তাহলে এখন তোমাকে আমি আমার সুবিধার জন্য আমি তোমাকে ওই 3 নাম্বার যে শর্তটা সেটা প্রমাণ করে দেখাই, বাকিটা তুমি নিজে প্রমাণ করতে পারবা বাকিগুলো। দেখো তোমাকে আমি একটু প্রমাণ করে দেখাই 3 নাম্বার শর্তটা, একটু খেয়াল করে দেখো যে কিভাবে তুমি প্রমাণ করতে পারো। আমি কি বলছি এখানে, যে উপরের আমি যে কোনো তিনটার, আমি এখানে 3টা নিয়েছি, তুমি 2টাও নিতে পারবা, ঠিক আছে? 3 নাম্বারটা কিন্তু ভিন্ন কিছু না, এটা আসলে এই 1 আর 2 থেকেই আমরা, বা 1 নাম্বার থেকে আমরা বলতে পারি, ঠিক আছে? 1 নাম্বার থেকে এটা আসছে। হ্যাঁ, একটু কাজ করলেই তুমি এটা আনতে পারবা, চিন্তা করবে এগুলা যে কিভাবে আসা যায়। তো 3 নাম্বার শর্তটা যদি প্রমাণ আমরা করতে চাই, 3 নাম্বার শর্তটা ধরো 1 মিনিট, 3 নাম্বার শর্তটা যদি প্রমাণ করতে চাই, আমি 3 নাম্বার শর্তটা যদি প্রমাণ করতে চাই, খেয়াল করো, আমি 3টার লবের যোগফল, তার মানে কি 2 + 4 + 8 ডিভাইডেড বাই বলছি 3টার করসপন্ডিং হরের যোগফল, তার মানে কি আছে, 4 আছে, 8 আছে আর 16 আছে। তার মানে a c আর e আর b d আর f, ঠিক না? এটা তো বলছি আমি 4 + 8 + 16 ইজ ইকুয়াল টু হবে যে কোনো একটার, তুমি যেহেতু এখানে 3 বার নিছি আমি, তাহলে যে কোনো একটার অনুপাতের তুমি লবটাকেও 3 বার নিবা, হরটাকেও 3 বার নিবা। এখানে ই বাই এফ কে আমি নিলাম, ধরো সমস্যা নেই, তুমি অন্যটা নিয়ে দেখতে পারো, এই একই মান আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ই কে তুমি 3 বার নিবা, তার মানে 8 8 8, এফ কে তুমি 3 বার নিবা, তার মানে 16 16 আর হলো 16, এরকম ভাবে তুমি 3 বার নিলা, ঠিক আছে? আবার ছোটরা নিতে পারো, এইটাকেও নিতে পারো, ওই একই কথা, এখানে 3 16 আসবে আর ওটা তখন নিয়ে আসতো, ওই একই কথা। এইটা অনুপাত তুমি এখন বের করে দেখো তো কত আসে, দেখো একটু বের করে দেখো। উপরেটাকে কাজ করো, দেখো 8 আর 2 কত, 10, 10 আর 4 14, 16 আর 4 20, 20 আর 8 28, তার মানে আসছে কত, 14 দুগুণে 28, তার মানে আসতেছে আমাদের হলো হাফ, তাই তো? এটা হাফ আসতেছে। এবার সেম ভাবে দেখো এটাকে সলভ করো, এটাকে সলভ করে দেখো কত আসে। উপরে 3 8 24, উপরে আসতেছে আমাদের 24। 1 মিনিট ভাইয়া, উপরে আসতেছে আমাদের 24 আর নিচে দেখো আমাদের 16 আছে। তাহলে 16কে যদি 3 দিয়ে গুণ করো বা 3 16 48, এখান থেকে আমাদের আসতেছে 48। তাহলে 24 দুগুণে কত ভাইয়া, 24 দুগুণে কিন্তু 48, 24 দুগুণে কত, 24 দুগুণে আমাদের 48, তাহলে 1/2, 1/2। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে আমরা কিন্তু হাফ পেলাম। দেখো প্রমাণটা কিন্তু পেয়ে গেলাম আমরা, তার মানে এটা কিন্তু আমাদের সেই কে এর সমানই হয়েছে। তার মানে তুমি যদি যে কোনো 3টার লবের যোগফল ডিভাইডেড বাই যে কোনো 3টা ওই করসপন্ডিং হরগুলোর যোগফল এর অনুপাত যেটা, সেটা কিন্তু যে কোনো একটা সংখ্যাকে তুমি 3 বার নিবা, আর তুমি সেম ভাবে 2কে তুমি 3 বার নিতা, তাহলে 3 দুগুণে 6 হইতো, আর 3 4 12 হইতো, 6 দুগুণে 12, ওইভাবে কিন্তু প্রমাণ করা যায়। তুমি যে কোনো একটা অনুপাতকে নিয়ে কাজ করলেই এখানে হইতো। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখানে তুমি ই প্লাস 3 বার ই নিছি, তুমি এখানে তুমি 3 বার এ নিতা, তুমি চাইলে 3 বার বি নিতা, এখানে 3 বার এ 3 বার বি, অথবা 3 বার সি 3 বার ডি, তাহলে সেক্ষেত্রে তোমার দেখবা হাফই আসতো। পাশেগুলো করে দেখবা। তাহলে এইটা হলো অনুপাতের একটা ধর্ম, যে যদি উপরের লাইনটা যদি তারা মেনে চলে, যদি কোনো একটা অনুপাত এই উপরের লাইনটা মেনে চলে, তাহলে এই তিনটা জিনিসও তারা মেনে চলবে। এগুলো জেনারেল ম্যাথে পড়ার কথা, যাক আমরা আশা করি বুঝতে পারছি। এবার আমাদের কাঙ্ক্ষিত জিনিস আমরা চলে যাই, ঠিক আছে? কাঙ্ক্ষিত জিনিসের প্রমাণটা পড়ার আগে আমরা কাঙ্ক্ষিত জিনিস যেটা আমি পড়বো, মানে যে প্রমাণটা আজকে আমি তোমাদের শেখাবো, সেই প্রমাণটা অ্যাকচুয়ালি তোমাকে কি বলতেছে সেটা আমি তোমাদের একটু বলতে চাচ্ছি। খেয়াল করো, এখানে আমি একটা বড় বৃত্ত আঁকছি, একটা ছোট বৃত্ত আঁকছি। এটা কি আঁকছি, একটা বড় বৃত্ত, আরেকটা আমি এখানে লিখেছি ছোট বৃত্ত, ছোট বৃত্ত।
তাহলে আমি ধরলাম এই বড় বৃত্তের পরিধি, আচ্ছা পরিধি বলতে পারে বুঝি আমরা, পরিধি কিন্তু একদম সহজ জিনিস, যে তুমি ধরো এই বৃত্তের এই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো, যাত্রা শুরু করে এই পুরা পথটা তুমি ঘুরে আসছো, এই পুরা পথটা তুমি ঘুরে মানে একদম বাইরের দিক দিয়ে, হ্যাঁ বাইরের দিক দিয়ে, ধরো এটা পৃথিবীর একদম পৃষ্ঠ দিক দিয়ে তুমি ঘুরে আবার কোথায় আসছো, আবার তুমি এতেই ফেরত আসছো। তাহলে যেই পরিমাণ পথ তুমি অতিক্রম করলা তাকেই আমরা এই বৃত্তের পরিধি বলে থাকি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এই বড় বৃত্তের যে পরিধি মানে অতিক্রম মানে একবার ঘুরে আসার পরে যে দূরত্বটা কাভার হয় সেটা হলো আমাদের কি, আমি ধরে নিলাম হলো বড় হাতের পি। আমি ধরে নিলাম আমার সুবিধার জন্য আমি ধরে নিলাম এই বড় বৃত্তের যে পরিধি, এই বড় বৃত্তের পরিধি ছোট হাতের পি এখানে ধরছি। আর ছোট বৃত্তের যে পরিধি সেটা হলো ছোট হাতের পি, মানে এটা বড় হাতের পি, এটা হলো স্মল লেটারের পি, আর এটা হলো আমাদের বিগ লেটারের পি, বড় হাতের পি। এখন আসো আমি ধরে নিই যে আরেকটা জিনিস, সেটা হলো যে এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ, এক মিনিট দাঁড়াও সোজা করে দিই। তাহলে এই যে বড় বৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ একটা, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ আরেকটা, কারণ কি এটা ছোট। তো এখন আমি তোমাকে ধরে নিই যে এই বড় বৃত্তের ব্যাসার্ধ হলো এই বড় বৃত্তের ব্যাসার্ধ হলো বড় হাতের আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হলো ছোট হাতের আর। তাহলে আমাদের একটা বিশেষ সম্পর্ক আছে, সে সম্পর্ক হলো যে তুমি যদি এই বড় বৃত্তের পরিধিকে, হ্যাঁ সম্পর্কটা কিরকম, তুমি যদি দেখো এই বড় বৃত্তের যে পরিধি আছে, অন্য কালি নেই, এই বড় বৃত্তের যে পরিধি আছে মানে পি ডিভাইডেড বাই এই বড় বৃত্তের যে ব্যাস আছে, ব্যাস নট ব্যাসার্ধ তো আর, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে 2r, তাই না। আমরা সবাই জানি যে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কোনটা, ব্যাস হলো যে তুমি যদি এই বৃত্তের কেন্দ্র দিয়ে একটা একদম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডাক দাও কেন্দ্র দিয়ে, তাহলে সেটা তার ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি হবে 2r। এইটার যে অনুপাত কি বললাম, যে এই বড় বৃত্তের পরিধি ডিভাইড বাই বড় বৃত্তের ব্যাস এবং এই ছোট বৃত্তের আমাদের যে পরিধি মানে ছোট হাতের পি এবং ডিভাইডেড বাই এই ছোট বৃত্তের যে ব্যাস মানে 2 × r, এইটার যে অনুপাত, এই অনুপাতটা আসলে সমান হবে। কি হবে, সমান হবে। তার মানে তুমি এখন দুনিয়া যত বৃত্ত নাও না কেন, এটা পারফেক্ট তুমি একটা বৃত্ত নিবা এবং সেই বৃত্তের আমাদের তুমি যদি ব্যাস নাও এবং তুমি যদি একটা পরিধি নাও, তাহলে সেই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাসের অনুপাত সবসময় একটা ধ্রুবক সংখ্যা আসে। এবং সেই ধ্রুবক সংখ্যাটা কি সেটা আমরা পরে বলতেছি, বাট আমার কনসেপ্টটা আসলে এরকম যে দুইটা বৃত্ত তুমি নিছো, দুইটা বৃত্তের ক্ষেত্রফল সেম না, দেখতে তারা ভিন্ন রকম বলতে তাদের শেপ সেম মানে আকৃতি সেম, দুজনই গোলাকার মানে বৃত্তীয়, কিন্তু তাদের ক্ষেত্রফল সেম না, একজন বড় একজন ছোট। তাহলে সেই ক্ষেত্রে তাদের পরিধি এবং ব্যাসের যে অনুপাত, হ্যাঁ এটার পরিধি এটার ব্যাস, এটার পরিধি এটার ব্যাস, এদের যে অনুপাতটা, এই অনুপাতটা সর্বদা একটা ধ্রুবক সংখ্যা হয়, ঠিক আছে। একটা মান হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মান হয়। সেই মানটা আমরা আজকে বের করার চেষ্টা করব এবং সেটা কিভাবে প্রমাণ করা যায় একটা সহজ ওয়ে আমরা আজকে দেখার চেষ্টা করব। চলো, আমরা আশা করি বুঝতে পারি সিদ্ধান্তটা আসলে কি, যে আমাদের এটা প্রমাণ করা যে এটা সমান, আসলে এই যেটা যে সমান এটা আসলে প্রমাণ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর তুমি সহজভাবে চিন্তা করাই, দেখো খেয়াল করো একটু। চলো এখানে আমরা এই জিনিসটা প্রমাণ করবো। আমি এখানে সমকেন্দ্রিক দুইটা বৃত্ত আঁকছি, তোমাকে দেখতে পারতেছো। সমকেন্দ্রিক দুইটা বৃত্ত বলতে কি বুঝাচ্ছি, দেখো এইটা তোমার বড় বৃত্তটা, ওই যে আমি যেখানে আঁকলাম না একটু আগে, এটা বড় বৃত্তটা, আর ওই যে তার ভিতরে আঁকছি ছোট বৃত্তটা, ঠিক আছে। এবং দুজনেরই কেন্দ্র সেম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত, আমাকে কি প্রমাণ করতে হবে, এই বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বড় বৃত্তের ব্যাস এবং এই ছোট বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ছোট বৃত্তের ব্যাসের যে অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু সর্বদাই আমাদের কি হবে, সমান হবে। তাহলে আমরা কিছু জিনিস আমাদের ধরে নিতে হবে। এবং এই বৃত্তে যে তোমাদের সাধারণ নির্বাচন বা সাধারণ নির্বাচন যাই বলো না কেন, এটা কিরকম তোমাদের বইগুলোতে দেওয়া আছে, যে কোনো দুইটি বৃত্তের, এটা লিখে দিই তাহলে, এক মিনিট, যাকে তোমার প্রতিজ্ঞা 1 বলা হয়েছে তোমাদের বইগুলোতে, যে সমস্যা নেই। প্রতিজ্ঞা 1, এই প্রতিজ্ঞা 1-এ বলা হচ্ছে যে কোনো দুইটি বৃত্তের দুটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। পরিধি ও ব্যাসের অনুপাত
ব্যাসের অনুপাত সমান। ঠিক আছে, এটাকে আমাদের প্রমাণ করতে হবে যে একটা বৃত্তের স্পর্শ পরিধি ও ব্যাসের অনুপাত আমাদের সমান হয়, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করা শুরু করি। তো প্রমাণ করার আগে আমাদের কিছু জিনিস ধরে নিতে হয়, ঠিক আছে, এগুলো তোমরা নিজেদের মতো করে ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে মনে রাখতে হবে যে কতগুলো কথা, সেটা হলো কি যে প্রদত্ত বৃত্তটা কিন্তু একটা সমকেন্দ্রিক, মানে দুইটা বৃত্তই কিন্তু সমকেন্দ্রিক, দুজনেরই কেন্দ্র হলো ও, দুজনেরই কিন্তু কি, দুজনেরই কেন্দ্র কিন্তু আমাদের ধরে নিলাম আমি ও, কারণ দুজনকে একই কেন্দ্র ধরে আঁকা হয়েছে, একটা বড় করে আঁকছি আর একটা ছোট করে আঁকছি। ঠিক আছে, তাহলে আমি বললাম যে প্রদত্ত দুটি বৃত্তই, প্রদত্ত দুটি বৃত্তই সমকেন্দ্রিক। প্রদত্ত দুটি বৃত্তই সমকেন্দ্রিক, তার মানে সমকেন্দ্রিক বলতে এদের যে কেন্দ্রটা আছে, এদের কেন্দ্রটা হলো ও, এটাকে আমি বের করতেছি। এবং তারপর আমি আমাদের আগের পড়া অনুযায়ী আমি ধরে নিই যে বড় বৃত্তের পরিধি, বড় বৃত্তের পরিধি আমি ধরে নিলাম বড় হাতের পি, আর ছোট বৃত্তের পরিধিকে আমি ধরে নিলাম ছোট হাতের পি। একইভাবে বড় বৃত্তের যে ব্যাসার্ধ, এটা ভুল হয়েছে, 1 মিনিট, বড় বৃত্তের যে ব্যাসার্ধ, এটাকে আমি ধরে নিলাম বড় হাতের আর, আর ছোট বৃত্তের যে ব্যাসার্ধ ওটাকে আমি নিলাম ছোট হাতের আর। এগুলো আমি মানে প্রথমে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই বড় বৃত্তটাকে কি বললাম, প্রমাণের সুবিধার্থে আমরা এই বড় যে বৃত্তটা আছে, বড় বৃত্তটাকে আমরা n সংখ্যক ভাগে, এখানে nটা কি, n হলো তোমার 1-এর থেকে বড় যে কোনো সংখ্যা একদম ইনফিনিটি পর্যন্ত। কি বললাম যে আমি এখন যেটা করব সেটা হলো যে এখন বড় বৃত্তটিকে আমি n সংখ্যক সমান ভাগে বিভক্ত করি। কি বললাম, n সংখ্যক, আচ্ছা n সংখ্যক বলতে আমি বুঝাচ্ছি এখানে n এর মান 1 থেকে বড় যে কোনো সংখ্যা, 1 থেকে বড় যে কোনো সংখ্যা, মানে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। ঠিক আছে, তাহলে বড় বৃত্তটিকে n সংখ্যক সমান ভাগে বিভক্ত করি, n সংখ্যক সমান ভাগে বিভক্ত করব, সমান ভাগে বিভক্ত করি। n এর মান এখানে 1 থেকে বড়, মানে এমন সমান ভাগে আমি এটাকে বিভক্ত করি। ঠিক আছে, তো আমি এখন এঁকে ফেলি, মানে কি কি আমি এখানে করলাম। ঠিক আছে, দেখো আমি কি করলাম এখানে। তোমার নর্মালি আমি অন্য কালিতে দেখাই, 1 মিনিট, এই হলুদ কালিতে দেখাই। এই যে আমাদের ছোট বৃত্ত, এটা আমাদের ছোট বৃত্ত, এটা আমাদের বড় বৃত্ত। তাহলে এখানে আমি করলাম প্রথমে এই বড় বৃত্তটাকে আমি n সংখ্যক সমান ভাগে ভাগ করলাম। এখন n এর মান তো আমি 1 থেকে অনেক বড় ধরছি, তোমার ধরো যে মানে n এর মান 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে, 2, 3, 4, তুমি বৃত্তটাকে 5 ভাগে ভাগ করতে পারো, বৃত্তটাকে 6 ভাগে ভাগ করতে পারো, বৃত্তটাকে তুমি 100 ভাগে ভাগ করতে পারো, এই বৃত্তটাকে তুমি 1 কোটি বারও ভাগ করতে পারো, 1 কোটি ভাগেও ভাগ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তা আমি আমার যেহেতু এটা মানে ভিজুয়ালাইজ করতে হবে, সুন্দরভাবে দেখতে হবে, এই জন্য আমি একটু গ্যাপ রেখে মোটামুটি ভাগে ভাগ করি, 3-4 ভাগে মোটামুটি ভাবে ভাগ করি। যেমন দেখো আমি এখানে ধরলাম যে এটা একটা ভাগ, 1 মিনিট, হ্যাঁ ধরলাম যে আমি এটা এই কার্ডে দিই, ধরলাম যে এটা একটা ভাগ, ঠিক আছে, এটা একটা ভাগ, তারপর ধরলাম যে আমি এটা একটা ভাগ, ঠিক আছে, সমান ভাগ যুক্ত হবে। হ্যাঁ, আবার ধরলাম যে এতটুকু গ্যাপ রেখেই আরেকটা ভাগ ধরলাম আমি, এটা এ, এটা বি, এটা সি, তো ধরো তুমি আরেকটা ভাগ ধরো, এখান থেকে আমি আরেকটা ভাগ ধরলাম, তোমাদের বইয়ের সাথে মিল রাখি যে প্রমাণটা তোমাদের দেখতে সুবিধা হয়। এটা আমি আরেকটা ভাগ ধরলাম, ঠিক আছে, এই মোটামুটি এগুলো ভাগে আমি এগুলোকে ভাগ করে ফেললাম। তো এগুলো নামকরণ দিয়ে দিই, ধরলাম যে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি, এটা হলো তোমার সি, এটা তোমার ডি, এটা তোমার ধরো যে ই, এই 4-5টা ভাগে আমি এটাকে মোটামুটি ভাগ করে দিলাম। এবার ভাগ করার পরে আমার পালা হলো যে কেন্দ্র থেকে এগুলো পর্যন্ত আমরা একদম সরলরেখা টেনে যোগ করে দেবো, সরলরেখা টেনে যোগ করে দেবো। তো সরলরেখা টেনে কি করবো, যোগ করে দেবো। তো যোগ করে দিয়ে চলো, এই যে কেন্দ্র এখানে ও বিন্দু, ও থেকে শুরু করে 1 মিনিট, ও থেকে শুরু করে এই পর্যন্ত একটা দাগ দিব, এই পর্যন্ত দাগ দিলাম। ও থেকে শুরু করে বি পর্যন্ত একটা দাগ দিব। এবার ও থেকে শুরু করে সি পর্যন্ত একটা দাগ দিব, এবং ও থেকে শুরু করে আবার ডি পর্যন্ত একটা দাগ দিব,
এবং ও থেকে শুরু করে একটা ই পর্যন্ত দাগ দিব। তো মোটামুটি আমাদের এরকম একটা দাগ দিলাম। তুমি চাইলে কিন্তু এই বৃত্তটাকে পুরা ভাগে ভাগ করতে পারো, কিন্তু আমাদের পরীক্ষায় তো টাইমও থাকবে না বা আমার দরকারও নেই, আমি এতটুকু দিয়ে প্রমাণ করে ফেলতে পারবো। ঠিক আছে, এতটুকু দিয়ে প্রমাণ করা হয়ে যাবে মোটামুটি আমাদের। ঠিক আছে, এবার আমি করব কি, এটা করার পরে আমি একটা কাজ করব। সেই কাজটা হলো যে এটা ভাগ করার পরে দেখো এই যে ডি আর যেটা ফাঁকা আছে না, এই ফাঁকাটাকে আমরা যোগ করে দেবো, এইভাবে যোগ করে দেবো, এরকম একটা সরলরেখা টেনে দেবো। আর এটা তো একটা বৃত্তচাপ হয়ে গেছে, তাই না, উপরে একটা বৃত্তচাপ। সেমভাবে এখানে এটাকে আমি যোগ করে দিব ডি আর সি কে, আবার সেমভাবে এই সি আর বি কেও কিন্তু যোগ করে দিব। ঠিক আছে, আবার সেমভাবে বি আর এ কেও আমি যোগ করে দিব। ছোট্ট সরলরেখা তুমি এখানে পাবা, একটু গ্যাপ গ্যাপ দিয়ে একবার, তাহলে ভালো বোঝা যাবে। আবার সেম ভাবে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে নেই যে তুমি কিন্তু বড় বৃত্তটাকে ধরো এখানে 5 ভাগে ভাগ করছো, তাই না, বড় বৃত্তটাকে তুমি এখানে 5 ভাগে ভাগ করছো, অটোমেটিকলি তুমি এই সরলরেখাগুলো দেওয়ার কারণে এই ছোট বৃত্তটাও কিন্তু সেই 5 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পারতাছি? একটু নজর করে দেখো, এই দেখো আমাদের ছোট বৃত্তটার একটা পয়েন্ট হলো এইটা, আমি একটু দাগ দিই, দেখো এই যে ছোট বৃত্তটার একটা পয়েন্ট হলো এইটা, ঠিক আছে, আর একটা পয়েন্ট হলো আমাদের এইটা, আর একটা পয়েন্ট হলো আমাদের এইটা, এবং আরেকটা পয়েন্ট হলো আমাদের এইটা, এবং আরেকটা পয়েন্ট হলো আমাদের এইটা। তো নামকরণ করে দিতে পারো তুমি। দেখো এটা ছোট হাতে, এক মিনিট কলম দিয়ে লিখি, দেখো এটাকে তুমি দিতে পারো ছোট হাতের এ, এটাকে বলতে পারো ছোট হাতের বি, এটাকে ছোট হাতের সি, এটাকে ছোট হাতের ডি, এটাকে ছোট হাতের ই। তাহলে ছোট বৃত্তটাও কিন্তু সেমই ভাবে আমাদের 5 ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে বড় বৃত্তকে তুমি যত ভাগে ভাগ করবা, ছোট বৃত্তটাও কিন্তু অটোমেটিক তত ভাগেই ভাগ হয়ে যাবে। তাহলে এখন তুমি সেম ভাবে কিন্তু ছোট বৃত্তটাকেও আবার ওই আগের মতো করে যোগ করে দিবা কাছাকাছি গুলাকে, যেমন ই আর ডি কে যোগ করে দিবা, তারপর তুমি আবার ডি আর সি কে যোগ করে দিবা, খুবই ছোট সরল লেখা হবে, সি আর বি কে যোগ করে দিবা, এবং এই বি আর এ কে যোগ করে দিবা। এটা তোমার প্রথম কাজ, যে আমার অঙ্কনটা হলো এরকম আর কি, যে বড় বৃত্তটাকে আমি প্রথমে n সংখ্যক ভাগে ভাগ করলাম, এবং তারপরে অটোমেটিকলি দেখবে এখানে লিখতে পারো যে, এবং বড় বৃত্তটাকে n সংখ্যক ভাগে বড় বৃত্তটাকে আমরা n সংখ্যক ভাগে ভাগ করলাম, এবং আমার কেন্দ্রের সাথে বিভক্ত বিন্দুগুলো যোগ করলে, তারপর কি করছি আমরা, এই যে কেন্দ্রের সাথে এই বড় বৃত্তটাকে ভাগ করার পরে এ বি সি ডি ভাগ করার পরে কেন্দ্রের সাথে যোগ করছি। তাহলে কেন্দ্রের সাথে ভাগ করা বিন্দুগুলো যেগুলো আছে, মানে বিভক্ত বিন্দু যেগুলো আছে, বিভক্ত বিন্দুগুলোকে যোগ করলে, ছোট বৃত্তটিও আমাদের n এর মান 1 থেকে বড় n সংখ্যক ভাগে ভাগ হয়, n সংখ্যক ভাগে মানে সেম ভাগে ভাগ হবে। এটা আশা করি বুঝতে পারছি আমরা, ভাগ হবে। দেন তুমি বৃত্তের যে বিভক্ত বিন্দুগুলা, সেই বিভক্ত বিন্দুগুলোকে যোগ করবা, যেমন এ এর সাথে বি কে যোগ করছো না, ওই যে লাল কালারটা, বি এর সাথে সি কে যোগ করছো, সি এর সাথে ডি কে যোগ করছো, ডি এর সাথে ই কে যোগ করছো, এগুলো তুমি করে দিবা। তারপর আমরা কি করলাম, বিভক্ত বিন্দুগুলোকে যোগ করি, এগুলো অঙ্কনের বিবরণ। হ্যাঁ, বিভক্ত বিন্দুগুলোকে এটা বিন্দুগুলোকে হবে যোগ করি, যোগ করলে অসংখ্য বহুভুজ উৎপন্ন হবে, অসংখ্য বহুভুজ উৎপন্ন হয়, স্বাভাবিক না, অসংখ্য কিন্তু বহুভুজ উৎপন্ন হবে। যেমন দেখো উপরে ভিতরে এই একটা ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে অনেকগুলো বহুভুজ উৎপন্ন হয়েছে, যাক অনেক বহুভুজ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বহুভুজ মানে কি, একাধিক বাহু থাকবে, এরকম কাঠামো বা ত্রিকোণমিতিক কি বলে এটাকে, জ্যামিতিক কাঠামোকে আমরা বহুভুজ বলে থাকি। এখন আমার পরবর্তী উদ্দেশ্য কি মনে আছে, প্রথম স্লাইডে কি পড়াইছিলাম, সদৃশকোণী ত্রিভুজটাকে প্রমাণ করতে। এখান থেকে কিভাবে সদৃশকোণী ত্রিভুজ প্রমাণ করব, এখন তোমার যে নজরটা হবে, সেই নজরটা হবে তোমার, দেখো আমি এখানে দুইটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে, একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ। তোমাদের আরেকটু মনে করে আসি, তাহলে আমার প্রথম স্লাইডটা, এক মিনিট দেখো, প্রথম স্লাইডের মধ্যে কি ছিল, প্রথম স্লাইডের মধ্যে কিন্তু আমাদের ছিল যে দুইটা ত্রিভুজ, যদি দুইটা ত্রিভুজের 3টা কোণ সমান হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু সমান হবে। আশা করি এটা মনে আছে। তো এখন খেয়াল করো, আমাদের এই ত্রিভুজটার মধ্যে কোন ত্রিভুজটা বলতে পারবা, এটা কিন্তু ওই ত্রিভুজ। এই দেখ এখানে আমি আঁকছি ও এ বি ত্রিভুজ, দেখো এটা কিন্তু বড় ত্রিভুজটাকে আমি জুম করছি, হ্যাঁ জুম করে কাইটাই না, বোঝার জন্য আমি এখানে এটাকে করছি ও এ আর এ বি ত্রিভুজ। দেখো ফিল করতে পারো কিনা, এই যে ও, আমি আবার দাগ দিয়ে নিই, দাঁড়া এক মিনিট, এই দেখো এই যে ও এ বি, লাল কালিটা হলো এইটা,
এবি, ঠিক আছে। এই জন্য কিন্তু বৃত্ত চাপ নিয়ে নিই আমি, এখানে কিন্তু বৃত্তের একটা চাপও ছিল, এখানে কিন্তু আমাদের এই যে বৃত্তের চাপটাও কিন্তু এখানে আছে, এই বৃত্তের চাপটাও কিন্তু এখানে আছে, এই ঠিক আছে। বৃত্তের চাপটাকে আমি কিন্তু নেই নাই এখানে, ঠিক আছে। এটা তোমার নেওয়ার দরকারও নাই, তুমি নিতে পারো, আঁকার জন্য নিতে পারো, বা দরকার নাই এখানে আপাতত। সরি ধরো, হলুদ লেখাটা মুছে গেছে, একটু আইকা দিই এটাকে, ধরো ঠিক আছে এরকম। এখন খেয়াল করো কি বলতেছে আমি, এখানে আমি ও এ বি বড় ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, এই যে ও এ বি, এই ত্রিভুজটাকে নিয়েছি, এবং নিচে নিয়েছি তারই ছোট ভাই, কোনটা, ও এই যে ছোট হাতের এ ছোট হাতের বি, মানে ছোট বৃত্তের উৎপন্ন ত্রিভুজ ও এ বি, তার মানে কোনটা বলো তো ভাইয়া, এটা হলো ও এ বি। বুঝতে পারছি যে এই অংশের, আমাদের এই অংশের দুইটা ত্রিভুজ, একটা হলো বড়টা ও এ বি বড় বৃত্তে উৎপন্ন ত্রিভুজ, আর একটা হলো কি ও এ বি ছোট বৃত্তে উৎপন্ন ত্রিভুজ। দুইটা ত্রিভুজকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে এবং প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ আসলে সদৃশকোণী ত্রিভুজ। প্রমাণ করার কোনো ব্যাপারই না প্রমাণ করা, কারণ কিভাবে প্রমাণ করা কোনো ব্যাপার না, কারণ দেখো দুজনের মধ্যেই ও কোনটা কি কমন না, ও কোনটা কি কমন না, কারণ দুজনে কিন্তু কেন্দ্রে উৎপন্ন করছে এই কোনটাই, তার মানে কোন বি ও এ যে কথা, কোন ছোট হাতের বি ও এ একই তো কথা, কারণ দুজনেই তো ও কোন, তাই না। তার মানে আমরা আশা করি বুঝতে পারতেছি এই জিনিসগুলো, হ্যাঁ, জ্যামিতির বেসিক নলেজ কিন্তু থাকা লাগবে, যে এই বড় ত্রিভুজ যেটা আছে, এই বড় ত্রিভুজটাও এখানে যে কোণ উৎপন্ন করছে, এই ছোট ত্রিভুজটা কিন্তু এখানেও সেই একই কোণ উৎপন্ন করছে, দুজন কিন্তু একই। তার মানে আমরা এটা বুঝলাম যে হ্যাঁ, তাহলে ও আর ও কিন্তু পরস্পর সমান, ও আর ও কিন্তু পরস্পর সমান। এখন তোমাদের এখানে কিন্তু আরেকটা নলেজ লাগবে, তোমরা অবশ্যই এটা জানা উচিত, না জানলেও আমি এখানে ছোট করে বলে দিই যে সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের যে সন্নিহিত কোণগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা কি জানো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ হলো যেই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, যেই ত্রিভুজের দুই বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। এখন খেয়াল করো তো, আমাদের যে এই ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজ বলো আর ছোট ত্রিভুজ বলো, এই বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের কি আমাদের দুইটা বাহু কি সমান না পরস্পর? কেমনে দেখো তো, একটা জিনিস খেয়াল করো, এই বড় ত্রিভুজের মধ্যে আগে আসো, এই বড় ত্রিভুজের মধ্যে ও বি আর ও এ, এটা মুছে গেছে, এক মিনিট খেয়াল করো, ও এ আর ও বি, সরি ও এ, হ্যাঁ ও এ আর ও বি দুইটাই কি বড় বৃত্তের ব্যাসার্ধ না, বড় হাতের আর? তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? খেয়াল করো কিন্তু, প্রথমে এটা বুঝার চেষ্টা করো, এই যে ও বি আর ও এ দুটা তো ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে আমাদের বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব, তাই তো? এটাকে ব্যাসার্ধ বলি না? এই সবগুলো ব্যাসার্ধ, এখান থেকে পর্যন্ত ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, সবই ব্যাসার্ধ, সবুজ কালিগুলা সবই কি, সবই বড় বড়, সবই হলো ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ আর ও বি দুইটা কি ব্যাসার্ধ না? তাহলে ও এ আর ও বি যদি দুইটাই ব্যাসার্ধ হয়, তার মানে এটাও যদি আর হয় আর এটাও যদি আমাদের আর হয়, তাহলে আমাদের এরা যে কোণ উৎপন্ন করছে তৃতীয় বাহুর সাথে, মানে কোনটা, এইটা আর এইটা কিন্তু পরস্পর সমান হবে। ধরো এটা তোমার 80 ডিগ্রি হয়েছে, তাহলে 80 ডিগ্রি হলে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, আমরা গত ক্লাসগুলোতে বলে আসছি। তাহলে এটা যদি আমাদের 80 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের হইতে হবে কি 50-50। কথা বুঝতে পারছি? আমি একটু উদ্দেশ্যটা নিয়ে যাই নাকি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য কতগুলো ব্যাপার বুঝতে। এক মিনিট, আমি এখানে আরেকটা বেসিক নিয়ে আলোচনা করি, খেয়াল করো, এগুলো জানা উচিত। আমি তারপর যারা জানো না তাদের জন্য বলতেছি, আর যারা জানো তারা স্কিপ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা আমাদের নাই। তোমাকে আমি ধরো বললাম যে এটা একটা ত্রিভুজ আছে, খেয়াল করো, তাহলে আমি তোমাকে বললাম যে এই ত্রিভুজটার এই কোণটা হলো 80 ডিগ্রি, এবং আমরা বললাম যে এইটা আর এইটা সমান বাহু, মানে এটা ধরো এ, এটা ধরো বি, এ বিসি ত্রিভুজ, এ বি আর বিসি বাহু সমান। আমি কি বললাম, সরি, এ বি আর এসি বাহু সমান। তাহলে এ বি আর এসি বাহু সমান হলে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের যে তারা দুইটা বাহু অপর বাহুর সাথে যে কোণ উৎপন্ন করছে, মানে সন্নিহিত যে কোণগুলা, এই সন্নিহিত যে কোণগুলা, এই কোণগুলা কিন্তু পরস্পর সমান হয়, এটা সমান হবে, ঠিক আছে। তা আমি ধরো তুমি সমান হবে, তার মানে এটা যদি থেটা হয়, এটা হবে কি থেটা, সমান হবে। তাহলে এখন আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা আমরা কি জানি? আমরা
জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে 80 ডিগ্রি প্লাস থেটা ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। হিসাব নিকাশ করো, তাহলে থেটা প্লাস থেটা 2 থেটা এবং 80 পাশে যাবে, তাহলে 180 মাইনাস 80 100 ডিগ্রি নর্মাল হিসাব। তাহলে থেটা ইজ ইকুয়াল কত হবে 100 ডিভাইডেড বাই 2, তার মানে হলো 50 ডিগ্রি। তবে আমরা বুঝতে পারলাম আসলে এই দুইটা কোণ যেটা আছে, এই দুইটা কোণ যা আছে, এই দুইটা কোণ অ্যাকচুয়ালি কত করে হবে 50 করে হবে। এরকম কত করে হবে, এই দুটো কোণ হবে আমাদের 50 করে হবে, মানে সমান দুইটা কোণ হবে এবং 50 করে তারা পাবে। এতটুকু বুঝতে পারছি আশা করি যে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের সন্নিহিত দুই বাহুর সন্নিহিত যে কোণগুলো সেই কোণগুলো আমাদের সমান হবে। মানে সন্নিহিত কোণ বলতে বুঝাচ্ছি অপর বাহুর সাথে যেটা সমান না তার সাথে যে কোণ উৎপন্ন করছে সেগুলো কিন্তু পরস্পর সমান হবে। এটা আমরা জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ সব জায়গায় এগুলো পড়ি, বেসিক নলেজ 6-7 থেকে আমরা এগুলো পড়ে আসা উচিত। তো এখন খেয়াল করো, তাহলে এই যে বড় ত্রিভুজটা আছে এটাও আর দুটোই ব্যাসার্ধ, তাহলে কি এই কোণগুলা মানে কোণ ও বি এ আর কোণ কি কোণ বি এ ও এটা কি সমান হবে না? অবশ্যই কিন্তু সমান হবে। তাহলে সমান যদি হয় তাহলে এইটা যদি আমাদের এটা হয়, তাহলে এটা যদি ও কোণ হয়েছে তাহলে এই দুটো পরস্পর সমান হয়েছে। সেম ভাবে বলো তোমাকে যে এই ছোট ত্রিভুজের কিন্তু এটা ও কোণ, তার মানে এই কোণ খেয়াল করো কিন্তু ভাইয়া, এই কোণ আর এই কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে এই কোণ আর এই কোণ যদি পরস্পর সমান হয়, সেম ভাবে বলো তো এইটা কি, এক মিনিট অন্যটা কালি নেই, তোমার সবুজ কালি না নীল কালিটা নেই, তাহলে বলো তো আমাকে এটা কি ও বিবাহটা কি ছোট হাতের আর না? কারণ ছোট বৃত্তের ব্যাসার্ধ এই যেটা এতটুকু ছোট বৃত্তের ব্যাসার্ধ না, এতটুকু কিন্তু আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, এতটুকু কিন্তু আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, এতটুকু আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর পুরোটা হলো কি বড় বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এটাও কি ও কি ছোট বৃত্তের ব্যাসার্ধ না? এই দেখো ওই যে আমাদের এই যে ও এ আর ও বি দুইটা কিন্তু আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ, তাই না? দুটো হলো আমাদের আর, তাহলে কি ও বি আর ও এ সমান। তাহলে ও বি আর ও এ যেহেতু আমাদের সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে এই বি কোণটা আর এই কোণটা আমাদের পরস্পর সমান। এখন ধরো আমি ধরে নিলাম যে আমাদের খেয়াল করো, আমি ধরে নিলাম যে ও কোণটা 80 ডিগ্রি, তাহলে এটাও কি 80 ডিগ্রি হবে না? যদি এটা 80 ডিগ্রি হয়, এটা কি বললাম মাত্র একটু বলে আসলাম 50, তাহলে এটা 80 হলে এটা 50 হয়, এটা 50 হয় সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম মতে। তাহলে আবার আমরা জানি এটা যদি 80 হয় এটাও 80 হবে, কারণ একই কোণ, তাহলে এটাও 50 এটাও 50 হবে। তার মানে আমরা বলতে পারি না এখন যে এই হলুদ ত্রিভুজ আর সবুজ ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, কারণ এই দুইটা ত্রিভুজেরই 3 কোণ মানে সমান। বুঝতে পারছি যে এই বড় ত্রিভুজ বা হলুদ ত্রিভুজটা আমাদের ও এ বি, ঠিক আছে, আমি শুধুমাত্র একটা সাইড নিয়ে কাজ করতেছি, এই ও এ বি ত্রিভুজের আমাদের এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে এই কোণ যদি 80 ডিগ্রি হয়, মানে ধরে নিছি আর কি, আমি জানি না কত ধরে নিছি, তাহলে এই দুটো হবে 50, তাহলে সেম ভাবে এটাও 80 হলে এটাও তো 80, তো এটাও 50 এটাও 50, তার মানে এই দুটা ত্রিভুজ অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাদের এখন একটু গুছায় লিখতে হবে, একটু গুছায় লিখে দিচ্ছি এখানে। তাহলে আমরা বলতে পারি এখানে আমি আমার সুবিধা মতো ধরে নিছি যে এখানে আমি সাদা কালি দিয়ে লিখি যে ত্রিভুজ ও এ বি বা এ ও বি যাই বলো না কেন, ত্রিভুজ এ ও বি এবং ছোটটা যেটা আছে, ঠিক আছে, ত্রিভুজ ও এ বি সদৃশকোণী, কারণ তুমি এখানে কারণটা লিখতে পারবা। কারণটা কি বলতো ভাইয়া? কারণ ছিল আমাদের এই ও এ আর ও বি সমান, তার মানে ত্রিভুজ কোণ, আবার আমরা বলতে পারি যে কোণ এ ও বি, ঠিক আছে, একটু খেয়াল করো কি বলতেছিলাম, এই দেখো কোণ এ ও বি আবার কোণ এ ও বি ও সমান, ঠিক আছে, এ ও বি ও সমান। আচ্ছা আমি একটু সিরিয়ালে লিখি, এক মিনিট, ঠিক আছে, এখানে ছোট করে রাখতে বলো তুমি ত্রিভুজগুলা, আমি এখানে একটু এঁকে দিই। যেমন দেখো এই বড় ত্রিভুজটা এরকম ছিল, তাহলে এটা হবে ও, এটা হবে এ, এটা হবে বি, তাহলে এটা হবে কি ও, এটা হবে এ, এটা হবে বি, তাহলে এইটা আর হলো এইটা আর এইটা। তো এখন প্রথমে বড়টার ক্ষেত্রে আসো, তো বড়টার ক্ষেত্রে আসো, কারণটা কি, প্রথমে কারণটা আসো, আমি এভাবে লিখি, সুন্দরভাবে লেখা উচিত এগুলো, কারণ তোমাদের বইতে এটা ডিটেলস নাই, তো একটু লিখবা সুন্দরভাবে। প্রথমে তুমি লিখতে পারো এখান থেকে যে আমাদের ও বি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু আমাদের হবে ও এ, ঠিক আছে, তাহলে তারা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে, আমাদের এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে, তাই না?
মাত্র বলে আসলাম। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোণ ও বি এ ইজ ইকুয়াল টু হবে কোণ ও এ বি। এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের কারণে হয়েছে, আবার সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পারতো এখান থেকে, ঠিক আছে। আবার একইভাবে এটা হলো ত্রিভুজ এ ও বিতে ছিল, আবার ত্রিভুজ ও এ বিতে সেমভাবে ও বি আর ও এ দুইটাই সমান, কার সমান? ব্যাসার্ধের সমান, তাই না, ছোটদের ব্যাসার্ধের সমান। তো এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখান থেকে আমরা বলতে পারি কি যে কোণ ও বি এ ইজ ইকুয়াল টু হবে কোণ ও এ বি, ঠিক আছে। এই দুটা পরস্পর সমান কারণ তারা সমদ্বিবাহু ত্রিভুজ। একইভাবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আবার কি, আবার আমরা লিখি এখান থেকে আবার আমাদের মেইন কোণ মানে কি এ ও বি, আর কোণ এ ও বি এটা তো সমানই, কারণ দুজনেরই কমন হলো ও, তার মানে দেখলাম যে এটাও সমান, এবার এইগুলো পরস্পর সমান, তার মানে আমরা বলতে পারি সুতরাং যে এরা সদৃশ কোণী, এরা সদৃশ কোণী, ঠিক আছে। আসলে ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি, এরা সদৃশ কোণী। এখন আমাকে বলো যদি এরা সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু পরস্পর সমান হবে, ঠিক আছে। তো অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে সুতরাং, এক মিনিট, এগুলোকে আমি একটু উপরের দিকে উঠাই তো সুবিধা হবে। এক মিনিট, একটু উপরের দিকে উঠাই। দেখো আমি যদি এখন তোমাকে বলি যে হ্যাঁ যে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান, তাহলে এখন আমাকে বলো যে এই কোণের বিপরীত বাহু কোনটা? আমাদের এই যে আমাদের এই কোণ যেটা আছে মানে ও কোণের বিপরীত বাহু কোনটা? এবি না? তাহলে এবি যেটা হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং যে এবি, আমরা কিন্তু এটা প্রথমেই পড়ে আসছি, এবি ডিভাইডেড বাই, তাহলে এই কোণের সমান হলো এই কোণ, ঠিক আছে, বুঝতে পারতেছ আশা করি। এই কোণের সমান হলো এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এবি, আর এই কোণের বিপরীত বাহু হলো ছোট হাতের এবি, তাহলে এই দুটার যে অনুপাত তার মানে এবি ইজ ইকুয়াল টু, আবার সেম ভাবে দেখো কি বলতেছি, আবার সেম ভাবে এই কোণের বিপরীত বাহু হলো কি এও, আচ্ছা এটা উপরে উঠে গেছে না, এক মিনিট, এটা এখানে ও হবে। দেখো কি বলতেছি যে এখানে কিন্তু আমাদের এই কোণটার বিপরীত বাহু হলো ও এ, আবার এই কোণটার সমান যেহেতু, তাহলে এই কোণটার বিপরীত বাহু হলো ও এ, তার মানে ও এ আর ও এর পরস্পর আবার অনুপাত সমান। তখন আমরা বলতে পারি এখান থেকে যে ও এ ডিভাইডেড বাই ও এ, আবার একইভাবে আমরা বলতে পারো ও বি ডিভাইডেড বাই ও বি, এই সবগুলোর অনুপাত। আবার সেমভাবে দেখো তো তুমি কি এটা বলতে পারবা যে তোমার আর ডিভাইডেড বাই আর, মানে এইটার অনুপাত আবার সমান। আর কোনটা অ্যাকচুয়ালি দেখো তো, ও এ কি আসলে আর না, ও এ কিন্তু আমাদের আর, ঠিক আছে। ও এ কি আমাদের এই ও এ কি, ও এ হলো কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা ছোট হাতের আর, তাহলে ও এ ইজ ইকুয়াল টু আর, আর ও এ ইজ ইকুয়াল টু কি ছোট হাতের আর, ঠিক আছে। ও এ উপরেরটা হলো বড় হাতের আর, নিচে হলো ছোট হাতের আর, এটার অনুপাত কিন্তু পরস্পর সমান। এইটা আমাদের কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। এখন খেয়াল করো, আমি জাস্ট প্রমাণ করছি আমাদের এই অংশটার ক্ষেত্রে, এই অংশটার ক্ষেত্রে সেম ভাবে কি এই সবগুলো কথা এটার ক্ষেত্রে প্রমাণ করা যাবে, এটার ক্ষেত্রে প্রমাণ করা যাবে, এটার ক্ষেত্রে প্রমাণ করা যাবে, কারণ সবাই তো একই জিনিস ঘটাইছে, এখানে রিপিটেশন করছে। তার মানে এখন তোমার বারবার প্রমাণ করে দেখানো লাগবে না, তুমি একবার দেখাইছো, তুমি এখন লিখে দিবা যে অনুরূপভাবে, তুমি বলতে পারো যে অনুরূপভাবে হ্যাঁ আমার যে মেইন লাইনটা লাগবে সেখান থেকে আমি নিয়ে আসতে পারি। যেমন আমার কিন্তু আমার যে গত স্লাইডের মধ্যে আমার মেইন লাইন কিন্তু আসলে এইটা, আমার সব লাগবে না, হ্যাঁ আমার সব লাগবে না, আমার জাস্ট লাগবে এই প্রথম যে পোর্শনটা আছে না, যে কোনটা বলতো এবি, মানে কোনটা আমাদের এই বড় ত্রিভুজ এবি ডিভাইড, আমি লিখে নিই এবি ডিভাইডেড বাই এবি। দেখো মনে রাখবে এইভাবে, উপরে বড় দুইটা, যে ছোট দুইটা, এবি ডিভাইডেড বাই এবি ইজ ইকুয়াল টু হবে বড় হাতের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ ডিভাইড বাই ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা আমার শুধুমাত্র লাগবে। তো এখন খেয়াল করো আমার যে বড় ত্রিভুজটা ছিল, আমার দেখো আমি কোনটা লাগছে, আমার কোন অনুপাতটা জাস্ট লাগবে আমার, খেয়াল করো, ঠিক আছে। আমার লাগবে হলো এবি ডিভাইডেড বাই, এই যে লাল অংশটা, এবি ডিভাইডেড বাই ছোট হাতের এবি, এবি ডিভাইডেড বাই ছোট হাতের এবি, এই দুইটার অনুপাত হবে বড় বৃত্তের ব্যাসার্ধ ডিভাইড বাই ছোট বৃত্তের ব্যাসার্ধের অনুপাতের সমান, জাস্ট এই লাইনটা লাগবে। এখন তুমি যদি এই সব কথাটাই তুমি এইগুলোর ক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করো, তুমি সেম ভাবে কি পাবে বলো তো, তুমি এখানে কি পাইছো এবি ডিভাইডেড বাই এবি, এটার ক্ষেত্রে তুমি কি পাবা সিবি বা বিসি, বিসি ডিভাইডেড বাই বিসি, আবার কি পাবা সিডি ডিভাইড বাই সিডি, আবার তুমি কি পাবা ডিই ডিভাইডেড বাই ডি ছোট হাতের। তাহলে এই সবগুলোর অনুপাতে কিন্তু সেম ভাবে আর বাই আর, আর বাই আর, আর বাই আই হবে, কারণ সবগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধ ব্যাসগুলো সমান থাকবে। তাই এখন আমাদের আমি বলতে পারি অনুরূপভাবে তুমি এখন বলতে পারো যে তুমি যখন বিসি নিবা, ধরো তুমি যখন বিসি নিবা, তাহলে সেই বিসি ডিভাইডেড বাই ছোট হাতের বিসি, মনে রাখতে বলছি ভাবে, এটা আবার কি আর বাই আর এর সমান হবে,
আর বাই আর এর সমান হবে। আবার সেম তুমি যখন পরেরটা নিবা, ধর তুমি সিডি নিলা, তাহলে সিডি ডিভাইড বাই কি হবে, ছোট হাতের সি ছোট হাতের ডি, এটা আবার কি আর বাই আর এর সমান হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। সেম ভাবেই এগুলো প্রমাণ করা যায় ইত্যাদি তুমি এখান থেকে লিখতে পারো, এক্সেট্রা লিখতে পারো। যত ভাগে তুমি বিভক্ত করবা ততবার তুমি এটাকে লিখতে পারবা। ঠিক আছে, আসলে ব্যাপারটা বুঝতে পারছি। এখন তাহলে আমরা ওভারঅল কি লিখতে পারি? সুতরাং সব লেখা যায় যে এ বি আগে পৃষ্ঠা থেকে ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু এই উপরে কি বিসি ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়াল টু হবে আমাদের সিডি ডিভাইডেড বাই হবে সিডি ইজ ইকুয়াল টু ডট 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 ডট, মানে কি এন সংখ্যক ভাগে ভাগ করছো তুমি। ঠিক আছে, তুমি জানো না, আমি এখানে 5টা দেখাইছি, বাট তুমি তো আরো ভাগে ভাগ করতে পারো। এটা এন সংখ্যক ভাগে ভাগ করছি আমি। ঠিক আছে, এটাকে আমি এন সংখ্যক ভাগে ভাগ করছি। এন এর মান ইনফিনিটি হতে পারে, এন সংখ্যক ভাগে ভাগ করো। ইনফিনিটি তো হবে না, ইনফিনিটি কাছাকাছি যেতে পারবে আর কি। এন সংখ্যক ইজ ইকুয়াল টু আমাদের হবে আমাদের কি সবগুলো অনুপাত কার সমান হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ ডিভাইডেড বাই ছোট বৃত্তের ব্যাসার্ধ। এইখান থেকে আইসা দেখো একটা অনুপাত পেলাম না আমি, ওই যে আগের মতো মনে আছে অনুপাতের রেশিওগুলো, এইটাই কিন্তু আমি পড়ে আসছে তোমাদের আগের ক্লাস স্লাইডের মধ্যে। কোথায় পড়াইছিলাম মনে আছে? এই এখানে কিন্তু পরে আসছিলাম যে এ বাই বি সি বাই ডি ই বাই এফ, এই প্রত্যেকটার মান কিন্তু একটা ধ্রুবকের সমান হচ্ছে। এখানে ধ্রুবকটা কিন্তু আর বাই আর, এখানে ধ্রুবকটা কোনটা, এখানে সেই ধ্রুবকটা হবে আমাদের আর বাই আর এর সমান। আর এগুলো হলো এ বাই এ বি বাই বি এ বি, তারপর এটা কি সিডি বাই সিডি বা ডি বাই ডি, এরকম অনুপাতের সমান আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখন আমার 3 নম্বর রেশিওটা আছে না, যে সবগুলো লবের যোগফল ডিভাইডেড বাই সবগুলা বলতে যে কোনো তুমি নিবা আর কি। আমি 3টা নিছি এখানে, 3টার লব 3টার হর ইজ ইকুয়াল টু হবে যে কোনো একটার 3বার, যে কোনো একটার 3বার। এইভাবে তুমি এই রেশিওর অনুপাতটা তুমি এখানে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে করে আমরা জিনিসটা প্রমাণ করতে পারবো সহজেই। খেয়াল করো, আমরা আবার আগের সাইডে চলে যাই। তাহলে এখান থেকে আমরা অনুপাতের নিয়ম হতে আমরা বলতে পারি, যেখান থেকে তুমি কি বলতে পারো বলো তো ভাই? এখান থেকে তুমি বলতে পারো যে এ বি উপরে সবার লব, তাই না, বিসি, তারপর তুমি নাও সিডি প্লাস ডট ডট, তুমি এন সংখ্যক পর্যন্ত নিতে পারো, এটা এন সংখ্যক। ঠিক আছে, তুমি যত ভাগে ভাগ করবা সেটা হবে। ঠিক আছে, তারপর এটা ডিভাইডেড বাই কি হবে, নিচের লবগুলা যোগফল, তার মানে কি সরি হরগুলা যোগফল, এটা হবে এ বি প্লাস বিসি প্লাস ছোটতে সি ছোটতে ডি, হ্যাঁ ছোট বৃত্তের যে বাহুগুলা সেগুলা, প্লাস ডট 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 এন সংখ্যক। ঠিক আছে, এইটা সমান সমান হবে কি, উপরে কি হবে এখন যে কোনো একটার, আমি এখানে আর বাই আরটা নিব আমার সুবিধার মতো, কারণ সবগুলো তো অনুপাত, তাই না, এই সবগুলো অনুপাত, এই সবগুলোও আমাদের অনুপাত। তাহলে এখান থেকে আমি নিব যে আর কে আমি অনেকবার নিব, তাহলে আর প্লাস আর প্লাস আর প্লাস ডট 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 এন সংখ্যক আর, এন সংখ্যক তুমি নিবা, আর এখানে তুমি ছোট হাতের আর নিবা, আর প্লাস আর, এটাকে তুমি রিপিটেশন নিবা, কারণ তুমি এইগুলাকে নিশ্চয় এন সংখ্যক, এন সংখ্যক। আমি কি বলছিলাম যে তুমি এইগুলাকে যত সংখ্যক নিবা তোমার এইটাকেও তোমার ততবারই রিপিট করতে হবে। ঠিক আছে, ওই যে আমাদের 3বার নিয়েছিলাম, কারণ আমি আগেও 3বার নিয়েছি, এটাকে আমার নিতে হবে ডট 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 এন সংখ্যক, ডট ডট এন সংখ্যক। এখন এটাকে তুমি নর্মাল একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। সেই ক্যালকুলেশনগুলো কি খেয়াল করো, পরের পৃষ্ঠায় যাই আমি। এখন আমি যদি এটাকে কপি করে আনা যাবে না, দাঁড়াও 1 মিনিট, কপি করা তো যাওয়ার কথা, তো এই স্লাইডে আনা যাওয়ার কথা না, এটা কি পরবর্তী স্লাইডে আনার কথা যাওয়ার কিভাবে যাবে? 1 মিনিট, আচ্ছা যাই হোক, এটা আসে এখানে এসে বসতে আবার শিট, দাঁড়াও, সেটা মুছে গেছে, এটা তোমরা নোট করে নিও। ঠিক আছে, আগে ইয়া থাকে, এটা লেখা দরকার নেই। এখন আমি পরের স্লাইডে চলে যাই, এখানে এটা কপি হইতেছে না এখন। যাই হোক, এখন দেখো আমরা লাস্ট লাইন যেটা লিখছিলাম, এখান থেকে আমরা কি লিখতে পারি, আবার আমি লাইনটা তাড়াতাড়ি করে লিখে ফেলি। যে আমরা লাস্ট লাইন লিখছিলাম যে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটাকে আমরা নিয়েছিলাম এন সংখ্যক। সেমভাবে আমরা এটাকে নিয়েছিলাম এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটাকে আমরা নিয়েছিলাম এন সংখ্যক ইজ ইকুয়াল টু, এখন আমাকে বলো যে আমরা, আমি এখানে আবার লিখি যে আর প্লাস আর প্লাস আর, এটাকে আমরা নিয়েছিলাম এন সংখ্যক, আবার সেমভাবে আর প্লাস আর প্লাস আর,
দেখো আমি নিয়েছিলাম n সংখ্যক। এখন আমাকে বলো তো যে এখানে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, সেটা কি তো জানো? সেটা হলো যে দেখো এইটা উপরে যে লাইনটা আছে, দেখো এখানে আর আছে nটা, আর কয়টা আছে? n সংখ্যক আছে। তো এই আর মিলে কি হবে? 2r। এটা কি 3r, 4r, 5r, 6r, 7r, এইভাবে কত পর্যন্ত হবে? n আর পর্যন্ত হবে না? তো n এর মান যদি 100 হয়, তার মানে এখানে 100টা আর থাকবে, তার মানে আর মিলে কি হয়? 2r হয়। এটা মিলে কি হবে? 3r হবে। এরকম যদি 100টা থাকে তাহলে কি হবে? 100 আর হবে না? তার মানে n এর মান যা হবে সেটার পরে আর বসবে। তো এখানে যদি n সংখ্যক আছে আমরা বলতে পারি এটার মান nr। সিমিলার ভাবে নিচেরটাও কিন্তু বলতে পারি আমি ছোট হাতের n দিয়ে ছোট হাতের r। এটাকে বুঝতে পারছি ভাইয়া? এটা অবশ্যই আমরা বুঝতে পারছি যে উপরে হলো nr ডিভাইডেড বাই ছোট হাতের n r। ঠিক আছে, এটা আমি আশা করি বুঝতে পারছি। তো এখন আমি যদি n আর n কি কাটাকাটি যাবে না, কারণ n এর মান অবশ্যই 0 থেকে বড়, মানে 1 এর থেকেও বড়, এই জন্য কিন্তু আমরা এটা কাটাকাটি করতে পারবো। 0 হলে কাটাকাটি করা যাবে না। তো n আর ক্যান্সেল, থাকবে আমাদের কি? থাকবে আমাদের r ডিভাইডেড বাই আমাদের আর। এখন আমি ইচ্ছা করে এখানে একটা জিনিস কাজ করবো, এই কাজটা কেন করবো একটু পরে বুঝবা। সেটা হলো যে আমি উপরেও 2 গুণ দিব, নিচেও 2 গুণ দিব। কোনো সমস্যা আছে আমার? কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। তাহলে 2r ডিভাইডেড বাই 2r। দেখো এটা ব্যাসের দ্বিগুণ হয়ে গেছে, মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে, মানে ব্যাস হয়ে গেছে এগুলো। তার মানে উপরেও 2 গুণ দিছি, লবেও 2 গুণ, হরেও 2 গুণ, কোনো সমস্যা নেই, কারণ 2 ক্যান্সেল, তাই না? 2 ক্যান্সেল হলে তো আগেটা থাকতেছে। তার মানে লবে এবং হরে কিন্তু যে কোনো সংখ্যা, মানে একটা স্বাভাবিক সংখ্যা আমাদের গুণ দেওয়া যায়। এই কাজটা আমরা এখান থেকে করলাম। করার পর এখন আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, দেখো আমি যদি বলি যে n এর মান ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, কি বললাম? n এর মান ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে। একটা কথা তোমাদের একটু বলে আসি, চলো আমরা একটু প্রথমে যাই। এই বৃত্তটা খেয়াল করো, আমি কিন্তু এখানে এই যে পার্টগুলো ভাগ করছিলাম, আমি বলছিলাম না যে আমি n সংখ্যক ভাগে ভাগ করতেছি। আমি এখানে যে n সংখ্যক ভাগে ভাগ করছি, দেখো এটা একটা বড় ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। আমি ভাগগুলো কিন্তু অনেক বড় বড় দিয়েছি। যদি আজকে আমি মানে ভাগগুলোকে অনেক ছোট ছোট দিতাম, মানে ধরো আমি বলতাম এখানে আমি 1 কোটি ভাগ করব, তাহলে 1 কোটি ভাগ যদি এই বৃত্তের মধ্যে করি, তাহলে বলো তো প্রত্যেকটা ভাগের যে দৈর্ঘ্যটা, মানে এই এ থেকে বি দূরত্বটা কত ছোট হয়ে যাবে? অনেক ছোট হয়ে যাবে না? মানে এতই ছোট হবে তখন তোমার এই লাল যে দাগটা আছে না, এটা তোমার টানাই সম্ভব হবে না। মানে সম্ভব হবে না বলতে, তখন এই যে বৃত্তের যে বাঁকা দাগটা এবং এই লাল দাগটা পরস্পর ওভারল্যাপ করবে, মানে একদম মিশে যাবে। তার মানে বৃত্তের ওই বাঁকা দাগ যা, লাল দাগ তাই হয়ে যাবে। আবার বলি যে তুমি যদি এই ভাগগুলোকে অনেক বেশি ভাগে ভাগ করতে, ধরো 1 কোটি ভাগে ভাগ করতে, মানে অনেক বড়, অসীমের কাছাকাছি, অনেক বড় মানে কি অসীমের কাছাকাছি এমন ভাগে ভাগ করতা, তাহলে কিন্তু এই ভাগগুলোর দূরত্ব অনেক কাছাকাছি এসে যেত। এ আর বি একদম মানে এত কাছাকাছি আসতো, মনে হয়তো তোমার কাছে এ আর বি একই বিন্দু। তার মানে কি? তার মানে মনে হয়তো যে এখানে কোনো লাল দাগই নাই, মানে বৃত্তের পরিধি বরাবরই সবকিছু হচ্ছে। ঠিক আছে, মানে এক্সট্রা ভাবে কোনো দাগ তুমি এখানে টানতে তোমার কষ্ট হয়ে যাবে, টানতে তুমি পারতা না। তো এখন আমাকে বলো তো এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি। তো এখন আমি যদি এখানে সেই কাজটাই করি যে আমার এ বি বি সি এগুলো কি ছিল, আমি যদি আবার পৃষ্ঠায় যাই, আমার দেখো এখানে কিন্তু আমার এই যে এ বি বি সি এগুলো কি ছিল, এই যে এ বি লাল দাগটা ছিল না, বিসি কি ছিল, লাল দাগটা ছিল না, সিডি কি ছিল, লাল দাগটা ছিল না। তা আমার তো এখানে এটাই আছে, আমার যেখানে যে এ বি বি সি এগুলো কি, ওই লাল দাগগুলাই তো। আবার ছোট হাতের এ বি বি সি এগুলো কি, ওই লাল দাগগুলাই তো, ছোট বৃত্তের এই যে এ বি বি সি। তো এখন আমি ওই কেসটা চিন্তা করতেছি। কোন কেসটা চিন্তা করতেছি? আমি চিন্তা করতেছি ওই কেসটা যেই কেসের মধ্যে এনগুলো অনেক বড়, 1 কোটি বা অসীমের কাছাকাছি। আর কাছাকাছি এন হলো অসীমের কাছাকাছি। এখন আমি যদি লিখি, যদি এন টেন্স টু অসীম, এই কথার মানে হলো যে এন এর মান অসীমের কাছাকাছি। এন টেন্স টু, TENDS, এই কথার মানে, এটা চিহ্নটার মানে হলো টেন্স টু মানে কাছাকাছি। হ্যাঁ, টেন্স টু অসীম, তার মানে অনেক বড়। এন এর মান 1 কোটি 10 লক্ষ এরকম হতে পারে। ঠিক আছে, তো এন এর মান যদি অসীমের কাছাকাছি হয় তবে আমরা কি বলতে পারি যে এ বি, তারপরে যে বিসি, তারপর তোমাদের সিডি, তারপর যাই বলো না এখন এ বি বিসি, তারপর সিডি, এই সবগুলাই কি, এই সবগুলা এই রেখাগুলো অত্যন্ত ছোট হবে। রেখাগুলো অত্যন্ত ছোট হবে। তোমার কাছে মনে হবে এ আর বি একই বিন্দু, এমন মনে হবে, বাট খুবই কম পার্থক্য থাকবে, ছোট হবে এবং মনে হবে সবাই বৃত্তের ছোট ছোট চাপ মনে হবে কি, সবাই বৃত্তের ছোট ছোট চাপ। এখানে ওই জিনিসটা কিন্তু আমাদের মনে হবে। আমি একটু বুঝাই যে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের সেই কাহিনীটা হইতেছে যে আমি যদি
এখানে অনেকগুলো ভাগে ভাগ করি, এই জিনিসটাকে অনেকগুলো ভাগে ভাগ করি, একদম কাছাকাছি অনেকগুলো ভাগে ভাগ করি। দেখো মনে হচ্ছে কি আরো ছোট এটা, হ্যাঁ একদম মনে হচ্ছে এখানে তুমি দাগ কই টানবা, দাগ টানা কোনো স্কোপ আছে, মনে হচ্ছে বৃত্তের অংশ হয়ে গেছে। তো এরকম তুমি যদি এইগুলোকে পুরো অনেকগুলো বৃত্তে ভাগ করো, মানে পুরো বৃত্তটাকে তুমি ভাগ করে ফেলছো অসংখ্য ক্ষুদ্র 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 অংশে, অসংখ্য ক্ষুদ্র 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 অংশে, তাহলে আমাকে বলো তো এগুলা কি এ বি বি সি সি ডি, এগুলো তো চাপেরই যোগফল, তাই না? চাপেরই যোগফল। তাহলে সেই চাপের যোগফল কার সমান হবে? বৃত্তের পরিধি সমান হবে না? বৃত্তের কার সমান হবে? বৃত্তের পরিধি সমান হবে। দেখো এটা একটা চাপ, এটা একটা চাপ, এটা একটা চাপ, মানে এইভাবে করতে তো পুরোটা চাপ তুমি এখানে যোগ করে ফেলবা, তাই না? লাল রেখাগুলো তো নাই ধরতে গেলে, মানে এখন তুমি অনেক ছোট ছোট অংশ নিয়েছো। তো তোমার কাছে তখন মনে হবে এই যে উপরের পোর্শনটা হলো বড় বৃত্তের পরিধি, আর নিচের টাকা ছোট বৃত্তে ছিল না, তো নিচেরটা তোমার কাছে মনে হবে ছোট বৃত্তের পরিধি। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে তোমার কাছে তখন মনে হবে যে এ বি, বিসি, তারপর তোমার ধরো সিডি, এরকম এন সংখ্যক যদি হয়, এন এর মান কি টেন্স টু ইনফিনিটি, অনেক বড়, তো সেটা তোমার কাছে মনে হবে, ঠিক আছে, বড় বৃত্তের পরিধির সমান, বড় বৃত্তের বাইরে যে পথটা। ব্যাপারটা কি বুঝতে পারছি ভাইয়া? এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। বড় বৃত্তের পরিধি আমি কি ধরছিলাম? বড় হাতের পি ধরছিলাম। আবার সেম ভাবে তুমি যদি এ বি প্লাস বিসি প্লাস সিডি, হ্যাঁ ছোট হাতের ডি হবে এটা, সরি এটা ছোট হাতের বি হবে, ঠিক আছে, এ বি বিসি ছোট হাতের সিডি, এটা যদি নাও ডট এন হবে, তো সেটা হবে কি আমাদের ছোট বৃত্তের পরিধির সমান। ছোট বৃত্তের পরিধি ছোট হাতের আমি পি ধরেছিলাম। তাহলে এগুলো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি উপরে ছিল বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ছোট বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু হবে কি, ওই যে মনে আছে ওই পাশে কি ছিল, 2r ডিভাইডেড বাই 2r, 2r ডিভাইডেড বাই 2r। আমরা কি এটা আসলে বুঝতে পারছি যে তুমি যদি একটা বৃত্তকে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করো, আমি এখানে 5 ভাগ দেখাইছিলাম, এখানে আমি আর 1 কোটি ভাগে ভাগ করছি, তার মানে এই যে আমাদের এ বি দ্রুত এত কমে যাবে, মনে হবে এটা বৃত্তের উপরই আছে, তুমি আর আলাদাভাবে লাল দাগ টানতে পারবে না, ঠিক আছে? মনে হবে যে একটা বৃত্তের উপরই আছে, তার মানে বৃত্তের পরিধি সমান হয়ে গেল, মানে বৃত্তের ছোট চাপের সমান হয়ে গেল। তো এরকম করতে করতে তোমার তো সব চাপ যোগ করতে হবে, তাই না? সব চাপ কি করতে হবে? এখানে যোগ হয়েছে না, এ বি প্লাস বিসি প্লাস সিডি, তো সবগুলো চাপ যোগ হয়েছে, যোগ হইতে 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 এই চাপ 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 যোগ করতে করতে একসময় বৃত্তের পরিধি সমান হয়ে যাবে, কারণ পরিধি কি বাইরের মোট দূরত্বের সমান। ওটা আমরা প্রথমেই বুঝে আসছি। তাহলে এই সম্পর্কটা আমাদের ফাইনালি আসলো। এখান থেকে আমি একটু পক্ষান্তর করি, মানে এখানে আমি একটু আর গুণন করে পক্ষান্তর করে ফেলি, 2rটাকে পেশে এনে ফেলি, তাহলে 2r এই পাশে আনলে এই ছোট হাতের পি চলে যাবে ওই পাশে, পক্ষান্তর করলাম, গাণিতিক নিয়ম, ছোট হাতের পি ডিভাইড বাই ছোট হাতের আর। এই কথার মানে কি বুঝতে পারো তোমরা ভাইয়া? এই কথার মানে বুঝতে পারলেই আমাদের আজকের প্রমাণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হয়ে যাবে। যে এই কথার প্রমাণই হলো উপরে বড় হাতের পি মানে কি, বড় হাতের পি মানে হলো আমাদের বড় বৃত্তের পরিধি। বড় হাতের পি মানে কি, বড় বৃত্তের পি মানে হলো আমাদের বড় বৃত্তের পরিধি, বড় বৃত্তের পরিধি, বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই হবে আমাদের বড় বৃত্তের 2r মানে কি, আর তো ব্যাসার্ধ ছিল, তো ব্যাসার্ধের দ্বিগুণ কি ব্যাস না, তাহলে বড় বৃত্তের ব্যাস, বড় বৃত্তের ব্যাস, বড় বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু হবে আমাদের ছোট বৃত্তের পরিধি, ছোট বৃত্তের পরিধি, ছোট বৃত্তের পরিধি ডিভাইডেড বাই হবে ছোট বৃত্তের ব্যাস। এই দুটা অনুপাত কিন্তু সমান। আমরা কিন্তু এটা প্রমাণ করার জন্য এত কাঠখড় পড়ে এলাম প্রথম থেকে, তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে আমরা এগুলা প্রমাণ করতে পারি। এগুলো আমরা কি করতে পারি? প্রমাণ করতে পারি যে বড় বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ছোট বড় বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু ছোট বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ছোট বৃত্তের ব্যাস। তার মানে তুমি যে কোনো বৃত্তই না কেন, বড় নাও আর ছোট নাও, এদের পরিধি ডিভাইড বাই ব্যাস, দেখো বড় বৃত্তের পরিধি ডিভাইড বাই বড় বৃত্তের ব্যাস, আবার ছোট বৃত্তের পরিধি ছোট বৃত্তের ব্যাস, এদের অনুপাত সর্বদা সমান হবে। তার মানে এখন আমাদের কথা হলো যে সমানটা কত, মানে আমরা তো দেখলাম যে রেশিও যে অনুপাতগুলা, রেশিওর যে অনুপাত আমরা প্রথমে কিন্তু দেখে আসলাম আজকে ক্লাসের, এই যে আমরা দেখে আসলাম না, এই যে এখানে যে এ ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই ডি, এদের অনুপাত কি একটা ধ্রুবক সংখ্যা হচ্ছে না, কে হচ্ছে না, একটা কে তো একটা মান তো আছে, যেমন হাফ, এখানে আমাদের হাফ হয়েছিল, একটা কে তো একটা মান তো আছে, একটা মান তো আছে, একটা মান তো আছে, তাহলে মান যদি থাকে সেই মানটা কত, ঠিক আছে? ধরো যেটা এ, ধরো যেটা মান এ, আমি ধরো 1 মিনিট, তো এটা মান এ, এটা মান যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এ বাই বি সি বাই ডি এর অনুপাতের মানটা কি সবসময় একটা ধ্রুবক সংখ্যা হচ্ছে না? সেই ধ্রুবক সংখ্যাটা কত, কনস্ট্যান্ট মানটা কত, সেটা খোঁজার জন্য আমাদের বুঝতে হবে এই মানটা একটা গুরুত্বপূর্ণ, আমাদের গণিতের ম্যাথমেটিক্যাল জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানের মধ্যেও পাই, মানে 3.1416, এটা তোমরা জানো, ঠিক আছে? তাহলে সেইটার মান সবসময় একটা ধ্রুবক সংখ্যা আসে, সেই ধ্রুবক সংখ্যাটা হলো পাই, ঠিক আছে? এটাকে পাই দ্বারা প্রকাশ করা থাকে। আসলে পাইয়ের ইতিহাসটা তো সোজা না, এই পাইটা আমাদের একদম সেই খ্রিস্টপূর্ব 1650 মানে মিশরীয় সভ্যতা থেকেই কিন্তু আমাদের পাইয়ের জন্ম হয়েছে, ঠিক আছে? এই পাইয়ের নিয়ে তারা গবেষণা করছে এবং পাইয়ের ইতিহাস অনেক বেশি লম্বা, আমাদের ত্রিকোণমিতিক ইতিহাসের মতোই। তোমরা এটা জানতে চাইলে
আমি কখনো একটা ক্লাস দিতে পারি, অথবা তোমরা অনলাইনে অনেক ক্লাস আছে, অনেকের মানে গল্প বলার স্টাইলে এই পায়ের ইতিহাস নিয়ে তারা কাজ করছে। যেমন চমক হাসান এই ভিডিও তোমরা দেখতে পারো, উনি কিন্তু পায়ের ইতিহাসটা নিয়ে একটা লেকচার ওনার আছে। তো সেটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে পাই কি, পাই কোত্থেকে জন্ম নিছে। তো এটাও একটা পায়ের মান বের করার প্রমাণ। তুমি আমি চাইলেও একটা কঠোর পরিশ্রম বা একটু মাথা খাটালে তুমিও আমিও একটা এমন পদ্ধতি বের করতে পারবো যে পদ্ধতির মাধ্যমে তুমি পায়ের মান নির্ণয় করতে পারবা। শুধুমাত্র এই পদ্ধতি না, কিন্তু পায়ের মান এইভাবে বের করা হয়েছে এরকম না, অনেক পদ্ধতি, অনেক উদ্ভুত পদ্ধতিও আছে, ঠিক আছে, যেগুলোর সাহায্যে তুমি পায়ের মান বের করতে পারো, ঠিক আছে। তো এখানে আমি একটু লিখি তাহলে এই যে আমাদের ধ্রুবক সংখ্যাটা হলো, হ্যাঁ আমাদের উপপাদ্যের প্রমাণ শেষ। উপপাদ্যের প্রমাণ এতটুকু দিলেই হবে যে পরিধি ব্যাসের অনুপাত সর্বদা সমান। তো সেই সমান মানটা কত, ঠিক আছে, সেই সমান মানটা কত, আমার প্রশ্ন হলো কি সেই সমান মানটা কত, সেই সমান মানটা কত, সেই সমান মানটার অ্যান্সার হলো, সমান মানটার অ্যান্সার হলো আমাদের পাই। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, মানে এইভাবে দিয়ে এইভাবে এটা প্রবেশ দিতে পারো, অথবা অনেকে এইভাবে প্রকাশ করে এইভাবে দিয়ে, তো যে এইভাবে দিবা, এভাবে পাইকে প্রকাশ করা হয়ে থাকে, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে প্রকাশ হতে পারো। এই পায়ের মান আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা লাগবে, ঠিক আছে। পায়ের আসলে মান, পাই একটা অমূলত সংখ্যা। তো পাই যেহেতু একটা অমূলত সংখ্যা, মনে রাখবা যে পাই একটা কি সংখ্যা, পাই একটা অমূলত সংখ্যা। পাই এটাকে বলে পাই, এটাকে আমরা বলতে কি পাই, ঠিক আছে। পাই একটা অমূলত সংখ্যা, পাই একটা অমূলত সংখ্যা, এবং এর মান শেষ হওয়ার মতো না। এখন পর্যন্ত ডিজিটাল কম্পিউটারে এটার প্রায় 1 লক্ষ কোটি সংখ্যা আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। যেমন এটার মান হয় 3.14159 ব্লা 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 ব্লা, এরকম করতে করতে এখন পর্যন্ত হয়েছে 1 লক্ষ কোটি পর্যন্ত সংখ্যা। এবং এটা কোনো সিকোয়েন্স না, এমন না যেখানে 7 5 বার আছে, 7 10 বার আছে, এরকম না। এটা র্যান্ডম একটা সংখ্যা, র্যান্ডম একটা সংখ্যা, ঠিক আছে। এটা যা ইচ্ছে তাই হতে পারে, ঠিক আছে, র্যান্ডম একটা সংখ্যা। এই জন্য তোমরা দেখবা চমক হাসানের ভিডিওটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে, একটা র্যান্ডম সংখ্যা, ঠিক আছে। তো এটা র্যান্ডম একটা সংখ্যা, এবং এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে, এটার ইতিহাস অনেক বেশি বড়, ঠিক আছে। তো আমাদের কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমাদের জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে পাই ইজ ইকুয়াল টু 3.1416, 4 ঘর পর্যন্ত আমরা ইউজ করবো, 4 ঘর পর্যন্ত। 5 এর পরে 9 আছে না, এই জন্য 1 যোগ হয়ে গেছে এখানে, তাহলে আমরা 16 এই মানটা আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা সলভ করবো। এবং একটা বৃত্তের, তুমি এটা বড় বৃত্ত নাও আর ছোট বৃত্ত নাও, একটা বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাস সবসময় তার পাই হবে। তবে আমরা কি বলতে পারি বলতো, যে যে কোনো বৃত্ত হতে পারে সেটা, তাহলে বৃত্তের যে পরিধি ডিভাইডেড বাই বৃত্তের যে ব্যাস, বৃত্তের কি হবে, বৃত্তের যে ব্যাস, সেই বৃত্তের ব্যাস কার সমান হবে, সেই বৃত্তের ব্যাস আমাদের পাইয়ের সমান হবে। যে কোনো বৃত্ত হোক না কেন, বৃত্ত হলেই হয়েছে, তার পরিধি ডিভাইড বাই ব্যাস এটা পাইয়ের সমান হবে। এখন আমাকে বলো, তুমি যদি ধরো এটা বৃত্তটা এটা হলো, আমি হাত দিয়ে রাখলাম, তাহলে সেই বৃত্তের ব্যাস তুমি ধরে নিলে আর ব্যাসার্ধ। তাহলে এখন আমাকে বলো বৃত্তের পরিধি তুমি ধরো পি, তাহলে ব্যাস কি হবে বলো তো 2r, ইট ইজ ইকুয়াল টু পাই। তাহলে বৃত্তের পরিধি কত হয়, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2πr। এইভাবে কিন্তু আমাদের আসলে একটা মুখস্থ করো, তাই না, যে বৃত্তের পরিধি কত হয়, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। এটা কিন্তু এইভাবেই আসা যায়, এভাবেও প্রমাণ করতে পারবা যে বৃত্তের পরিধি হলো 2 × π × r। এইভাবে আমরা বৃত্তের পরিধি আমরা হিসাব করতে পারি। আমাদের বিভিন্ন এমসিকিউতে আসে, তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিবে, এখানে আমি বড় হাতের আর দিচ্ছি, তাই না, তো আমি বড় হাতের আর দিই, এখানে সমস্যা, ছোট হাতের আর দিতে পারতো, একই কথা। তাহলে 2 × π × ব্যাসার্ধের, এখানে ব্যাসার্ধ যত বড় হবে আমাদের বৃত্তের পরিধি তত বড় হবে, স্বাভাবিক না, বড় বৃত্তের ব্যাসও বড়, পরিধিও বড়। যাই হোক, এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি যে বৃত্তের পরিধি ব্যাপারটা আসলে কি। আমি ভাবছিলাম আজকে তোমাদের কোন পরিমাপের পদ্ধতি শুরু করব, বাট লেকচারটা এমনি বড় হয়ে গেছে, ঠিক আছে, একটু ধীরে ধীরে বোঝানো লাগছে, তো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে শুরু করব কোন পরিমাপের পদ্ধতি। তো সবাইকে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।